ঘাটে যাওয়ার পথে বাহাতে নৈহাটি এই বড়মার মন্দির, এটা বিখ্যাত। এরা ভক্ত সমাবেশ ঘটেছে এখানে, তারা এখানে পুজো দিতে এসেছে। গঙ্গা ঘাট, পৌঁছে গেলাম ঘাটে। এখন টিকিট কাটতে হবে, মূল্য 8 টাকা। ভেসেলে এসে বসলাম, সামনে উন্মুক্ত গঙ্গা, স্রোত বয়ে যাচ্ছে। হর্ন দিয়েছে, এখনই ছাড়বে। ওপারে চুচুড়া, জেটি থেকে ভেসেল ছেড়ে দিয়েছি। সব সুন্দর বসার জায়গা। কয়েকটা আসছে এদিকে। চুচুড়া, এবারে নৈহাটি এই ঘাট থেকে আমরা এলাম। মাঝি ভাইয়া যাও রে। আমাদের ভেসেল ঢোকার আগে আর একটা ভেসেল ছেড়ে দিল জেটি থেকে। আমাদের ভেসেল জেটিতে এসে ভিড়ছে। অবশেষে নামলাম এবং এগিয়ে চললাম। এখানে ঔপনিবেশিক যুগের অনেক স্মারক এখনো রয়েছে। এটা হলো মাদ্রাসা। চুচুড়া ইনডোর স্টেডিয়াম। হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা। চুচুড়া ডাফ হাই স্কুল 1849 সালে এটা প্রতিষ্ঠিত, সেই ঔপনিবেশিক পিরিয়ডে। এখান থেকে অটো ধরে যাব। যাওয়ার পথে চকবাজারে নেমে গেলাম, তার কারণ এখানে আমার একটা পুরনো স্মৃতি রয়েছে। চক বাজারে নেমে পড়লাম, তার কারণ এটা গভর্নমেন্ট ট্রেনিং কলেজ চকবাজার, হুগলি। এই কলেজে আমি আমার বিএড করেছি, সেই জন্যে এটা আমার স্মৃতির সঙ্গে জড়িত। এই জন্যে আমি ব্যান্ডেল যাওয়ার পথে এখানে নেমে পড়লাম আবার দেখার জন্য, কিন্তু আজ বন্ধ আছে। এখন ছুটি চলছে, তাই বন্ধ আছে। অনেক দিন পর আমার কলেজের সামনে এসে দাঁড়িয়েছে আবার। এখানে আমি বিএড করেছি। গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি। এটা হলো চক বাজার। চক বাজার থেকে আর একটু পূব দিকে নদীর দিকে এগিয়ে যাচ্ছি ইমামবাড়া দেখতে। চক বাজার থেকে 3-4 মিনিট হেঁটে চলে এলাম ইমামবাড়াতে। ওই দূরে
ওটা দেখা যাচ্ছে রেল ব্রিজ, নদীর উপর। ইমামবাড়াটা ভালো করে দেখা যাক। এখানে কারুকাজটা দেখার মতো। নদীর দিকে চলে গেছে। এন্ট্রি ফি 20 টাকা ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য 100 টাকা। ঢুকলাম ভিতরে, 20 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। অবশেষে খুচরো জোগাড় করে ঢুকলাম ইমামবাড়ার মধ্যে 20 টাকা টিকিট কেটে। যাই হোক, এখানে উপরে উঠবো। উপর থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাবে, গঙ্গা নদীটা দেখা যাবে, আর চারিদিকের শহরটা কেমন উপর থেকে। এই উপরে উঠে আমি যখন দেখব তখন ভিউটা সুন্দর দেখা যাবে। এখান থেকে চারিদিকের ভিউটা দেখার জন্যেই উঠবো ওখানে। এই গেট দিয়ে ইমামবাড়া থেকে বাইরে বেরিয়ে এলাম। এদিকে দেওয়ালে মনে হয় আরবিতে অনেক কিছু লেখা আছে, ডিজাইন করা আছে লতা পাতার। ওদিকে আমরা দেখতে পাচ্ছি রেল ব্রিজটা গঙ্গার উপর, আর এদিকে সেই গঙ্গা নদীটা। এখানে ঘাট। আমি আর ওখানে গেলাম না, ওইটা নৈহাটি। আবার ভিতরে ঢুকছি। এখানে একটা চমৎকার জিনিস, এই পিলারগুলো সারি সারি খুব সুন্দর লাগছে এখানে দেখতে। সুন্দর দেখতে লাগছে। এবার ওখানে উঠবো, উঠে উপর থেকে ভিউটা দেখবো, নিচের ভিউটা, চারিদিকের ভিউটা দেখবো ওখানে উঠে। এখন উঠবো উপরে। উপরে উঠবো, উপরের দিকে যাচ্ছি। সিঁড়িটা কোন দিকে? ওয়ে টু ক্লক টাওয়ার, লেডিস নট অ্যালাউড, জেন্টস ওনলি। ঘরের ভিতর দিয়ে এই সিঁড়ি বেয়ে এই উপরে উঠছি। উপরের দিকে উঠছি। এখানে একটা চাতাল রয়েছে। আচ্ছা, এখানে তো খোলাই আছে, কিন্তু আরো উপরে ওঠা যাবে। উঠছি উঠেই চলেছে। হ্যাঁ, সংস্কার কাজ চলছে। উপরে ওঠাটাও একটা কষ্টকর ব্যাপার। শেষমেশ চলে এলাম মনে হয়। উপরের চলে এলাম। নদীর উপর রেল ব্রিজ, ওপারে নৈহাটি। নিচে দেখা যাচ্ছে বাড়িঘর সব, বিভিন্ন উইন্ডোতে দাঁড়িয়ে দেখতে হবে। ইমামবাড়ার একটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে, ওই নদীর উপরে। এখান থেকে ইমামবাড়ার ভিতরটা দেখা যাচ্ছে। ওই নদী।
পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। ইমামবাড়াটার মিনারটা তৈরি করা হয়েছিল মনে হয় এখানে নজরদারি করার জন্য চারিদিকে। এটা কি দুর্গ হিসেবে ব্যবহৃত হতো এক সময়। নদীপথে কেউ আসছে কিনা, শত্রু আসছে কিনা, কেউ আক্রমণ করছে কিনা গতিবিধি লক্ষ্য করার জন্যে বিশাল অঞ্চল নজরদারিতে চলে আসছে। উপরটা শাল কাঠের বিম ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে একটা বড় পিলার, এই চওড়া পিলার, তার চারিদিকে সিঁড়ি। এটা হলো টেকনোলজি। ইমামবাড়ার মিনারের উপরে উঠে চারিদিকে দেখলাম, এখন নেমে যাচ্ছি দেখার পর। এবার নামার যথেষ্ট খাড়াই। বড় বড় ঘন্টা দেখছি ভিতরে, বড় বড় ঘন্টা রাখা আছে। এই ঘন্টাগুলো কি কাজে ব্যবহার করা? ঘন্টাগুলো টাইমিংয়ের জন্যে। এই ঘন্টা বাজিয়ে কখন কটা কি বাজলো, তখন সময় কি হলো, ঘন্টার হাতুড়ি, ঘন্টার উপরে হাতুড়িতে বাজানো হতো। বাহ, শেষমেশ নিচে নেমে এলাম। হুগলি ইমামবাড়াটি তৈরি করেছিলেন হাজি মোহাম্মদ মহসিন। তার রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে এই ইমামবাড়াটি তৈরি হয়েছিল। এটা 1841 থেকে 1861 সালে 20 বছর ধরে এর নির্মাণ কাজ চলেছিল। যাই হোক, শেষমেশ প্রকৃত অর্থে ইমামবাড়া দেখে বাইরে বেরিয়ে যাচ্ছি। এখন যাব ব্যান্ডেল চার্চের দিকে। ইমামবাড়া দেখে টোটোতে চেপে রওনা দিলাম ব্যান্ডেল চার্চের দিকে। শেষমেশ চলে এলাম ব্যান্ডেল চার্চ। টোটোতে এখানে নামিয়ে দিল, দেখি ভিতরে ঢুকে দেখি। সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এখানে ঢোকা যাবে, দেখা যাবে এবং কোনো প্রবেশ মূল্য নেই, নো এন্ট্রি ফি। ঝাউ গাছগুলো একটা আলাদা সৌন্দর্য সৃষ্টি করে। এখানে কিছু নির্দেশিকা রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। এটি তীর্থস্থান, আনন্দ ফুর্তি করার জায়গা নয়। খেলাধুলা নিষিদ্ধ, নেশা করা নিষিদ্ধ এবং সবার সঙ্গে মর্যাদাপূর্ণ ব্যবহার করতে হবে, এরকম কিছু নির্দেশ লেখা রয়েছে এখানে। যাই হোক, ভিতরে ঢোকা যাক। একদম গঙ্গার পাড়ে পর্তুগিজ গির্জা। এখানে পর্তুগিজ, এখানে ব্যান্ডেলে তারা পর্তুগিজরা তাদের উপনিবেশ কুঠি তৈরি করেছিল এবং এখান থেকে তারা কী করতো, লুটপাট করত। নদীতে তারা নদীপথে বিভিন্ন গ্রামে শহরে গিয়ে সেখানকার হাটে বাজারে মানুষজন ধরে নৌকার মধ্যে পুরে নিয়ে আসতো এবং তাদেরকে এরা কৃতদাস হিসেবে বিক্রি করত। যাই হোক, এরা জলদস্যু ছিল, এখানে আমাদের দেশ লুণ্ঠন করার জন্য এসেছিল। তাদের ধর্ম বিশ্বাস খ্রিস্টান ধর্ম তারা, এবং তারা এখানে একটা গির্জা তৈরি করেছিল। ধর্মপ্রাণ যারা ছিল তারা একটা গির্জা এখানে তৈরি করেছে
এটা হচ্ছে পর্তুগিজ ঔপনিবেশিক যে শাসনের স্মারক এটা। এখানে প্রচুর মূর্তি এখানে রয়েছে মাঠের মধ্যে, বেশ বড় চত্বর। এখানে অনেক মূর্তি তৈরি করা আছে। যাই হোক, এদিকে মনে হয় অফিসিয়াল আবাসন। এখানে আমরা ভিতরে ঢুকবো। এটা ফাউন্ডেড 1599, 1599 সালে এটা তৈরি হয়েছিল, ভাবা যায়। আর 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। তার 1 বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। তারও 1 বছর আগে এই গির্জা তৈরি হয়েছিল, মানে তারও অনেক আগে থেকে পর্তুগিজরা এখানে এসে ঘাঁটি গেড়েছিল। হ্যাঁ, ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো 1600 খ্রিস্টাব্দে। তারপর তারা ভারতবর্ষে প্রবেশ করে, এবং তারও অনেক আগে এই পর্তুগিজরা ভারতবর্ষে ঢুকে বসে আছে, এবং তারা এই গির্জাটা অলরেডি নির্মাণ করেছে। এখানে বিভিন্ন দিকে গির্জার, আমি আগে বাঁ দিকে যাই। এই খিলানগুলো বাঁ দিক থেকে শুরু করে বিভিন্ন ছবি রয়েছে, উপদেশ লেখা রয়েছে। খ্রিস্টানদের যে ধর্মবিশ্বাস সেটা এখানে প্রতিফলিত হয়েছে। মহাপ্লাবনের ইতিহাস, এটা হচ্ছে এখানে মহাপ্লাবনের ইতিহাস। এই মহাপ্লাবনের ইতিহাসটা আসলে ওখানে প্রার্থনা হচ্ছে, নিরাপত্তা পালন করে নির্দেশ রয়েছে। এদিকে প্রবেশ নিষেধ, এখন উপাসনা চলছে, এই জন্য ওদিকে প্রবেশ নিষেধ, কথা বলাও নিষেধ। এরা উপাসনা করছে। এই লোকটা ধরা যাক। মহাপ্লাবনের ইতিহাসটা হচ্ছে সুমেরীয় সভ্যতার ইতিহাসে গিলগামেশের মহাকাব্য। সেখানে প্রথম এই মহাপ্লাবনের যে কথা বলা হয়েছে, সেই সব কাহিনীকে আশ্রয় করে এরা এদের যে মিথ তৈরি করেছে। মহাপ্লাবনের ইতিহাসের একটা ঐতিহাসিক একটা দিক রয়েছে, যেমন মহাপ্লাবন যে বরফ যুগ বা উষ্ণ যুগ যখন এলো, বরফগুলো গলে সেটা জলে প্লাবিত হলো, সেখান থেকে যে একটা বিশাল প্লাবন তৈরি হলো, এরকম বিষয় হতেই পারে, ঘটতেই পারে। তার একটা যথার্থতা আছে, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে। যাই হোক, গিলগামেশের মহাকাব্য থেকে আমরা সেটা প্রথম জানতে পারি, সেখান থেকে এসেছে এই কাহিনীটা। এখানে প্রার্থনা চলছে, সাজানো গোছানো। আমরা ব্যান্ডেল চার্চটা দেখি। এখানে এটা হচ্ছে গির্জার অভ্যন্তর ভাগ। প্রার্থনাটা বাইরে চলছে, ভিতরে সবাই যারা দর্শনার্থী তারা বসে আছে, দেখছে। ভিতরে মোবাইল নেওয়া যাবে না, ছবি তোলা যাবে না, বাইরে থেকে যেটুকু পারা যায় তাই দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ছবি রয়েছে এখানে, বসার আসন রয়েছে, বেঞ্চি রয়েছে।
প্রার্থনা চলছে এখানে। এখানে মোমবাতি প্রজ্বলন করছেন অনেকে। উপরের দিকে যায়, এটা অনেকটা সেই ইমামবাড়ার টাওয়ারের মতো। অনেক উপরে উঠে এলাম, অনেকেই উপরে আছে। এখানে মা মেরির কোলে যিশু। ওপর থেকে দেখি একটু এখানেও ঘন্টা রয়েছে, ঠিক ইমামবাড়াতে যেরকম দেখলাম, যেরকম বড় বড় ঘন্টা দেখলাম এখানেও দেখছি। এগুলো সব ঘড়ির কাজ করে, ঢং ঢং ঘন্টা মেরে সময়ের জানান দেয়। এই দূরে একটা মনে হচ্ছে স্কুল ভবন, সুন্দর চারিদিকটা। এখানে একটা প্রার্থনার জায়গা, প্রার্থনা করছে অনেকে বসে, প্রদীপ প্রজ্বলন করেছে। এখানেও মা মেরির কোলে যিশুকে দেখা যাচ্ছে। আর এখানে উপরে রয়েছে ক্রুশ, ওদিকে নদী। গির্জার একদম উপরে, উপর থেকে দেখলে এখানে বিভিন্ন ছবি, পুরুষ ইত্যাদি রয়েছে, যেটা বিক্রি হচ্ছে এখান থেকে। এদিকটা এবার এলাম, এদিকে সম্ভবত আবাসন থাকার। এক চার্চ দেখে বেরিয়ে এলাম, আবার বাইরে বেরিয়ে এলাম। চারিদিক দিয়ে নানা মূর্তি তৈরি করে রাখা আছে। ব্যান্ডেল চার্চ দেখে শেষমেশ টোটো ধরে এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশন। এখান থেকে অটো ধরে দেবানন্দপুর যাব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে চলেছি দেবানন্দপুরের দিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। শেষমেশ চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। দেবানন্দপুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি।
গেট খুলে ভিতরে ঢুকবো। গ্রামের মধ্যে তার বাড়িটা যেন লোকচক্ষুর অন্তরালে আড়ালে চুপচাপ বসে অপেক্ষা করছে। বাড়িটা আজ তালাবন্ধ। পিছন দিকটা যাই দেখি। এদিকে খোলা আছে গেটটা, ঢুকে পড়ি। এখানে বুদ্ধের মূর্তি দেখছি, এখানে বিরসা মুন্ডার একটা ছবি দেখছি, এখানে বঙ্কিমচন্দ্র। পিছনের দরজা দিয়ে আমি ঢুকে পড়লাম, সিঁড়ি দিয়ে উপরে উঠছে। এখানে গুরু নানকের একটা মূর্তি, এখানে দীনবন্ধু ঘোষ পাঠকক্ষ, এখানে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার ভিতরে। যাই হোক, বাইরে থেকে, গেটের বাইরে থেকে তবুও তো কিছুটা দেখা গেল, আইডিয়া করা গেল এটা আসলে পাঠাগার। আজ বন্ধ, শনিবার। এখানে উপর থেকে একটু দেখি, টালির টিন দিয়ে তৈরি উপরের চালটা। ব্যাস, এটুকুই যথেষ্ট। বাড়ির এদিকে রাস্তা, এদিকে পুকুর, এদিকে গ্রাম। এখানে কিছু স্মৃতি রয়েছে যেটা হয়তো এখানে ঘুরে দেখা যেতে পারে। দেখি, বিশালাক্ষী মন্দির, শরৎচন্দ্রের মেজদিদি গল্পে বর্ণিত বিশালাক্ষী মাতা দেবানন্দপুর গ্রামে আজও নিত্য পূজিত পুরাতন মন্দিরটির নবরূপায়ণ ঘটেছে। নীল শিব মন্দির বকুলতলার মাঠের উত্তর প্রান্তে, শরৎ স্মৃতি মন্দিরের পশ্চিম প্রান্ত ধরে উত্তরমুখী পথে কয়েক পায়ে গেলেই দত্তমুন্সী বাড়ি সংলগ্ন বকুলতলার মাঠে পশ্চিমমুখী দাঁড়ালেই চোখে পড়বে জোড়া শিব মন্দির। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার প্রতি রবিবার বন্ধ, সরকারি ছুটির দিন বন্ধ, তাই আজ আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না। এটাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, তার জন্মস্থান।
এখানেই তিনি জন্মগ্রহণ করেন। এখানে তার একটা মূর্তি রয়েছে। মূর্তিটা খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার অপরাজেয় কথাশিল্পী, জনপ্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট এই পল্লী ভবনে জন্মগ্রহণ ও বাল্যজীবন যাপন করেন। স্পষ্ট লেখা রয়েছে। রবীন্দ্রনাথ চাষ সম্পর্কে লিখেছিলেন, যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটির থেকে নীল যারে হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে ধরি। সত্যিই তাই। ভিতরে কি প্রবেশ করা যাবে? হ্যাঁ, যাবে। আমি ভিতরে প্রবেশ করে দেখি। বাহ, খুব ভালো লাগছে ভিতরে এসে। পৈতৃক ভবন, এই সাহিত্যাচার্য শরৎচন্দ্রের পৈতৃক ভবন, একদম এইটা। আচ্ছা আচ্ছা, এটা ভিতরে, এটা পৈতৃক ভবন, আর এইটা হলো বৈঠকখানা গৃহ। এটা হলো বৈঠকখানা গৃহ। হ্যাঁ, এটা বৈঠকখানা, আর একদম এটা হচ্ছে বাড়ি, পৈতৃক ভবন। বাহ, সুন্দর। গাছগাছালিতে ঘেরা, একা একা চুপচাপ বাড়িটি যেন পড়ে আছে। বাহ, সুন্দর। দরজা জানালা, ছোট ঘর। টালির চাল। উপরে সত্যি অনিন্দ সুন্দর নিরিবিলি একটা জায়গা। বাড়ি নিরিবিলি পড়ে আছে এখানে। ভিতরে ঢুকে দেখি। বাহ, অনিন্দ সুন্দর জায়গা, সত্যিই সুন্দর। ভালো লাগলো এসে। বসার জায়গা রয়েছে এখানে। চন্দ্রের সঙ্গে আমি নিজেও একটু নিজেকে সংযুক্ত করে নিই। টোটো করে বেরিয়ে যাচ্ছে। বিদায়। এটা হলো বকুলতলা। এই যে মন্দিরটা, তার সময়ের মন্দির। এর সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। আচ্ছা, এই মন্দিরটা আর এটাও একটা পুরনো মন্দির, এই সংস্কার চলছে। আচ্ছা, এই দুটো মন্দিরই এই জোড়া শিব মন্দির মনে হয়। হ্যাঁ, বকুলতলার। আর তার নামে যেটা স্কুল, দেবানন্দপুর শরৎচন্দ্র শিক্ষানিকেতন উচ্চ মাধ্যমিক। তার বাড়ির ঠিক কাছেই আর কি। ও, সেই মন্দিরের ধ্বংসাবশেষ এখানে পড়ে আছে। আচ্ছা, গাছগাছালির আড়ালে। আচ্ছা, এটাই হবে মনে হয় সেই মন্দির। এগুলো সেই সময়ের মন্দির মনে হয়, কিছু বুঝতে পারছি না। এটা বকুল গাছ মনে হচ্ছে। প্যান্ডেল